জয় হিন্দ বন্ধু, আমি অ্যাডভোকেট মিলন গাইন তোমাকে স্বাগত করছি এই ভিডিওতে। বন্ধু, পুরো দেশ জুড়ে এখন একটা নতুন শিল্পের আবির্ভাব ঘটেছে। না এটা মমতা দিদির বলা চপ শিল্প, আর না এটা রাজুদার ফেমাস পকেট পরোটা শিল্প। এটা হলো বিয়ে শিল্প। এই শিল্পে প্রোডাক্ট হলো হাজব্যান্ড এবং কাস্টমারও হলো হাজব্যান্ড, কিন্তু শুধু মালিক হলো স্ত্রী। এই শিল্পের পুরো লাভের টাকাটাই স্ত্রী পায় এবং সেটা ভারতীয় আইন ব্যবস্থাই তার হাতে তুলে দেয়। বন্ধু, তুমি হয়তো খেয়াল করেছো কিছু বছর ধরে মেনটেনেন্স বা অ্যালিমানি বা ভরণ পোষণের কেস কতটা পরিমাণে বেড়ে চলেছে, এবং তারই একটা মর্মান্তিক ফল হলো ব্যাঙ্গালোরের রাতুল সুভাষ। বন্ধু, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো মেনটেনেন্স বা অ্যালিমানি বা ভরণ পোষণ লয়ের ব্যাপারে। তাই এই ভিডিওতে মেনটেনেন্স আর অ্যালিমানি এই দুটো ওয়ার্ড আমি বারবার ইউজ করব। তাই তোমার বোঝার সুবিধার্থে মেনটেনেন্স আর অ্যালিমানি কী হয় সেটা আগে বুঝে নেওয়া খুবই দরকার। মেনটেনেন্স এবং অ্যালিমানি বিষয় দুটির লক্ষ্য একটাই, কিন্তু কাজ করার পদ্ধতি একটু আলাদা। যেমন মেনটেনেন্স দেওয়া হয় ডিভোর্স কেস চলাকালীন, আর অ্যালিমানি দেওয়া হয় ডিভোর্স হয়ে যাওয়ার পর। মেনটেনেন্সের ক্ষেত্রে কি হয়, মাসে মাসে টাকা দিতে হয়, আর অ্যালিমানির ক্ষেত্রে একবারই টাকাটা দিয়ে দিতে হয়। মেনটেনেন্সে শুধু ক্যাশ দেওয়া হয়, আর অ্যালিমানির ক্ষেত্রে ক্যাশ এবং প্রপার্টি দুটোই দেওয়া হয়। মেনটেনেন্সে কত দিতে হবে সেটা কোর্ট ডিসাইড করে, আর অ্যালিমানির ক্ষেত্রে দুটো পার্টি মিলে ডিসাইড করে যে কত টাকা দেওয়া হবে। এবার আসল টপিকে ফেরা যাক। বন্ধু, আতুল সুভাষের সুসাইড কেসটার ব্যাপারে তুমি হয়তো খবরে বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছো অথবা শুনেছো। গত 9 ডিসেম্বর মঙ্গলবার ব্যাঙ্গালোরের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আতুল সুভাষ কিছু সাংঘাতিক কারণের জন্য সুইসাইড করেছে। এই কেসটার কথা আবার শুনে তোমার খুব খারাপ লাগছে আমি জানি, কিন্তু তুমি যদি কেসটা পুরো শোনো তাহলে তোমার ভারতীয় আইন ব্যবস্থা থেকে বিশ্বাস উঠে যাবে। আতুল সুভাষ সুইসাইড করার আগে 24টা পেজের সুইসাইড নোট এবং একটা প্রায় 90 মিনিটের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে, এবং সেই ভিডিওতে সে তার সাথে এবং তার ফ্যামিলির সাথে যেসব টর্চারগুলো করেছে তার স্ত্রী নিকিতা সিংহানিয়া এবং নিকিতার মা, ভাই এবং আঙ্কেল, এবং উত্তরপ্রদেশ জौनपुরের প্রিন্সিপাল ফ্যামিলি কোর্টের জাজ रीता कौशिक, সেগুলোর কথা সে ওই ভিডিওতে বলে গেছে। हेलो वर्ल्ड, मेरा नाम अतुल सुभाष है। मैं तकरीबन 34 साल का हूँ, बेंगलोर में रहता हूँ। आज करने जा रहा हूँ। इसका कारण 5 लोग हैं। पहला, प्रिंसिपल फैमिली कोर्ट जज जौनपुर रीता कौशिक। दूसरा, मेरी पत्नी निकिता सिंघानिया जो कि एक्सेंचर कंपनी में काम करती है दिल्ली में। तीसरा, मेरी मदर इन लॉ निशा सिंघानिया जो कि जौनपुर में रहती हैं। चौथा, मेरा ब्रदर इन लॉ अनुराग सिंघानिया जो कि और उर्फ पीयूष सिंघानिया, अनुराग उर्फ पीयूष सिंघानिया जो कि जौनपुर में रहता है। पांचवा, मेरे पत्नी के अंकल सुशील सिंघानिया जो कि जौनपुर में रहते हैं। আতুল সুভাষ এগুলোও বলেছিল যে তার স্ত্রী এবং তার স্ত্রীর ফ্যামিলি মেম্বাররা মিলে আতুল সুভাষ এবং আতুল সুভাষের ফ্যামিলি মেম্বারদের উপর প্রায় 9টারও বেশি ফলস কেস ফাইল করেছিল। ওই 9টা কেসের মধ্যে অন্যতম কিছু কেস হলো আইপিসি সেকশন 302 যেটা হলো মার্ডারের পানিশমেন্ট, এবং সেকশন 377 যেটা হলো আনন্যাচারাল সেক্স, এবং সেকশন 458 যেটা হলো ঘরের মধ্যে ঢুকে ভাঙচুর করা এবং মারধর করা। এরকম আরও কিছু কেস করেছিল তার উপরে তার স্ত্রী। আতুল সুভাষ তার ভিডিওতে এটা বলেছে যে তার ফ্যামিলি মেম্বার এবং সে এই ক্রাইমগুলোর মধ্যে কিছুই করেনি, তাদেরকে জোর করে ফাঁসানো হয়েছে। ওই 9টা কেসের মধ্যে আরেকটা অন্যতম কেস ছিল মেনটেনেন্সের কেস, এবং যার জন্য আতুল সুভাষ নিজের প্রাণটাই নিজে নিয়ে নিলেন। ওই মেনটেনেন্সের প্রভিশন সিআরপিসির 125-এ ছিল, যেটা পরিবর্তন হয়ে ভিএনএসএস এর সেকশন 144-এ হয়েছে। বন্ধু, শুধু বইয়ের নাম এবং সেকশনগুলি পরিবর্তন হয়েছে, কিন্তু ছেলেদের ভাগ্য সেই একই রয়ে গেছে। আতুল সুভাষের স্ত্রী সিআরপিসি সেকশন 125-এর আন্ডারে মেনটেনেন্সের জন্য 2 লাখ টাকা ডিমান্ড করেছিল পার মান্থ। 1 লাখ টাকা তার নিজের মেনটেনেন্সের জন্য এবং 2.5 লাখ টাকা তাদের 4 বছরের সন্তানের মেনটেনেন্সের জন্য। বন্ধু, তোমার কি মনে হয় বিয়ের পর কি ছেলেরা টাকার গাছ হয়ে যায় যে নাড়া দিলেই টাকা পড়বে, তার উপর কেস করে দিলেই টাকা পাওয়া যাবে? বন্ধু, তুমি এটা জানলে অবাক হবে যে নিকিতা সিংহানিয়া ফলস কেসগুলো তুলে নেওয়ার জন্য 3 কোটি টাকা ডিমান্ড করেছিল, এবং তাদের ছেলের সাথে দেখা করার জন্য প্রতিবার 30 লাখ টাকা করে ডিমান্ড করেছিল আতুল সুভাষের কাছে, এবং তার ফল আমাদের সবারই সামনে, আতুল সুভাষের মৃত্যু। तो मेरा मानना है कि मुझे खुद को ही खत्म कर लेना बेस्ट है मेरे लिए, क्योंकि जो मैं पैसे कमा रहा हूँ उसी से मैं अपने दुश्मन को बलवान बना रहा हूँ। वही पैसे मुझे ही बर्बाद करने के लिए यूज हैं, और ये साइकिल बढ़ता ही रहेगा। বন্ধু, তুমি হয়তো এই 2024-এর আরেকটা ফেমাস মেনটেনেন্সের কেসের ব্যাপারে শুনেছিলে, হার্দিক পান্ডিয়া এবং তার ওয়াইফ নাতাশার, যেখানে নাতাশা তার মেনটেনেন্সের জন্য হার্দিক পান্ডিয়া 70% প্রপার্টি ডিমান্ড করেছিল। এছাড়া ইন্ডিয়ান ক্রিকেটার মোহাম্মদ শামি, শিখর ধাওয়ান এবং অভিনেতা ঋত্বিক রোশন এদের উপরেও তাদের স্ত্রীরা মেনটেনেন্সের কেস করেছিল কোটি কোটি টাকার।
বন্ধু চলো আমরা পয়েন্ট ওয়াইজ আমাদের ভারতের সেই বিখ্যাত লটার ব্যাপারে জানি, যেটা কিছু কিছু মেয়েদের কাছে নতুন শিল্প হয়ে গেছে আর ছেলেদের মৃত্যুর কারণ হয়ে উঠেছে। পয়েন্ট নাম্বার 1, হিস্ট্রি অফ দ্য মেনটেন্যান্স। বন্ধু এই মেনটেন্যান্স বা অ্যালিমানি বা ভরণ পোষণ এই ওয়ার্ডগুলো শুনলে এখনকার ঘটতে থাকা পরিস্থিতি অনুযায়ী বহু সংখ্যক মানুষের ভয় বা রাগ হলেও এই আইনটা তৈরি করা হয়েছিল খুবই ভালো চিন্তাভাবনা নিয়ে। এই মেনটেন্যান্স আইন তৈরির মূল কারণ হলো যদি কেউ নিজের ভরণ পোষণের জন্য যথাযথ ইনকাম না করে তখন কোর্টের তরফ থেকে একটা অর্ডার দেওয়া হয় তার ফ্যামিলির হেডকে বা কর্তাকে তাকে মেনটেনেন্স দেওয়ার জন্য, যাতে সে ভরণ পোষণ করতে পারে নিজের। আর এটাই ছিল এই আইনটা বানানোর মূল কারণ। কিন্তু কথায় আছে না, আইন যেমন আছে তার ফাঁকও আছে, তাই কিছু কিছু মেয়েরা নিজেদের ব্যবসা বানিয়ে নিয়েছে এই আইনটাকে। পয়েন্ট নাম্বার 2, অল লস অ্যাবাউট মেনটেনেন্স। বন্ধু সিআরপিসি বা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973 সেকশন 125 এর মধ্যে স্ত্রী, সন্তান এবং পিতামাতার মেনটেনেন্স বা ভরণ পোষণ দেওয়ার কথা বলা রয়েছে। এই সেকশন 125 অনুযায়ী কারা কারা ভরণ পোষণ বা মেনটেনেন্সের জন্য ক্লেম করতে পারে সেটা আগে আমরা জেনে নিই। 1, যদি কারো স্ত্রী নিজের ভরণ পোষণ না করতে পারে। নাম্বার 2, যদি কারো নাবালক বৈধ বা অবৈধ সন্তান, সে বিবাহিত হোক বা নাই হোক, এবং সে যদি নিজের ভরণ পোষণ করতে অক্ষম হয় তখন। নাম্বার 3, সাবালক বৈধ বা অবৈধ সন্তান যে মানসিক বা শারীরিকভাবে অক্ষম, সেও মেনটেন্যান্সের জন্য ক্লেম করতে পারে। লাস্ট এবং নাম্বার 4, বাবা অথবা মা। এদের মধ্যে কারোর যদি যথাযথ ইনকাম না থাকে নিজের ভরণ পোষণের জন্য, তাহলে বাড়ির কর্তার মেনটেন্যান্স দেওয়ার দায়িত্ব থাকে। কিন্তু বন্ধু তুমি একটা কথা বলো, যদি কোনো সুস্থ এবং সবল পুরুষ তার নিজের ভরণ পোষণ বা ইনকাম করতে অক্ষম হয়, তখন কি তার স্ত্রী, সন্তান এবং বাবা মায়ের কি কোনো দায়িত্ব থাকে না তার মেনটেন্যান্স বা ভরণ পোষণ দেওয়ার জন্য? তোমার কি মনে হয় কমেন্টে জানিও। কিন্তু ভিডিওটা এই পর্যন্ত দেখার পর তোমার মনে হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে বিয়ে করলেই কি মেনটেন্যান্স বা ভরণ পোষণ দিতে হবে? বন্ধু এই কোশ্চেনটা 50% ঠিক এবং 50% ভুল। একজন স্ত্রী চাইলেই হাজব্যান্ডের উপর মেনটেন্যান্স বা অ্যালিমানির জন্য ক্লেম করতে পারে কোর্টে, কিন্তু যদি তার হাজব্যান্ড তাকে তাড়িয়ে দেয় অথবা ডিভোর্স হয়ে যায়, তখনই কোর্ট স্ত্রীকে মেনটেন্যান্স বা অ্যালিমানি দেওয়ার জন্য অর্ডার দেয়, এছাড়া দেবে না। ভরণ পোষণ করছে তার সত্ত্বেও যদি সে মেনটেন্যান্সের জন্য ক্লেম করে তখন কিন্তু সে পাবে না। এছাড়া যদি কোনো স্ত্রী কোনো রকমের অ্যাডাল্ট্রি বা পরকীয়া সম্পর্কের সাথে যুক্ত থাকে, অথবা কোনো কারণ ছাড়াই হাজব্যান্ডের থেকে আলাদা থাকে, অথবা দুজনের স্বেচ্ছায় যদি আলাদা থাকার সিদ্ধান্ত নেয়, সেই ক্ষেত্রে স্ত্রী কোনো রকমের মেনটেন্যান্স বা অ্যালিমানি বা ভরণ পোষণ পাবে না। এটা তো গেল সিআরপিসির কথা। এই সিআরপিসিটা প্রত্যেকটি ধর্মের ওপর অ্যাপ্লিকেবল হয়, কিন্তু প্রত্যেকটি ধর্মের জন্যও আলাদা আলাদা তাদের ম্যারেজ অ্যাক্ট বা ডিভোর্স অ্যাক্ট থাকে, যেই সব অ্যাক্টগুলো সেই ধর্মের মানুষের ওপরেই অ্যাপ্লিকেবল হয়। তাই যদি কেউ দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অথবা দ্য ইন্ডিয়ান খ্রিশ্চান ম্যারেজ অ্যাক্ট 1872 অথবা দ্য মুসলিম পার্সোনাল ল 1937 এর আন্ডারে বিয়ে করে, তখনই শুধু পুরুষরাই বাধ্য থাকে তাদের স্ত্রীদেরকে মেনটেন্যান্স বা অ্যালিমানি দেওয়ার জন্য। কিন্তু যদি কেউ দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অথবা পার্সি ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট 1936 এর আন্ডারে বিয়ে করে, তখন দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর সেকশন 24 এবং সেকশন 25 অনুযায়ী এবং পার্সি ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট 1936 এর সেকশন 40 অনুযায়ী হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনেরই দায়িত্ব থাকে দুজনকে ভরণ পোষণ বা মেনটেন্যান্স দেওয়ার। কিন্তু বন্ধু তোমার কি মনে হয়, হিন্দু এবং পার্সি ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়ে করলে এবং যাদের স্ত্রীরা কোনো রকমের কাজ করে তাদের মেনটেন্যান্স দিতে হবে না? এটা কি সত্যি এখনকার পরিস্থিতি অনুযায়ী? কারণ আতুল সুভাষ ওই হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারেই বিয়ে করেছিল এবং তার স্ত্রী অ্যাসেঞ্চার নামক একটা বড় কোম্পানিতে জবও করতো। বন্ধু আমরা এতদিন জানতাম যে আমাদের ভারতবর্ষের আইন অন্ধ, কিন্তু এটা কি সত্যি? না টাকা যেদিকে থাকে আইন শুধু সেদিকেই দেখতে পায়, আর যেদিকে টাকা থাকে না সেদিকে দেখতে পায় না। এখনও কি আইনের চোখে সেই কালো পর্দাটাই লাগানো আছে, না কালো পর্দাটাকে খুলে নিয়ে টাকার পর্দা লাগানো হয়ে গেছে? আমরা সবসময় মেয়েদের সুরক্ষা এবং ইকুয়ালিটির কথা বলি, কিন্তু ভারতবর্ষে এখন কি ছেলেরা সুরক্ষিত এবং আইনের কাছে কি ছেলে মেয়ে ইকুয়াল? বন্ধু তোমার কি মনে হয় সেটাই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, তাই কমেন্টে তোমার মনের কথা বলে দিও এই ব্যাপারে। আর দেখা হচ্ছে আরেকটা এমন ভিডিওতে।